পাহাড়ি ঢল ও বৃষ্টিতে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে ব্যারেজ পয়েন্টে বিপদসীমার কাছাকাছি দিয়ে বইছে। খুলে রাখা হয়েছে ব্যারেজের ৪৪টি গেট। সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিচু এলাকা এরই মধ্যে তলিয়ে গেছে। নদী পাড়ের মানুষকে সতর্ক থাকতে বলেছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েকদিন ধরেই বাড়ছে তিস্তার পানি। রোববার রাত থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপরে ছিল। সোমবার সকাল থেকেই বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে বইছে পানি। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট। নদীর মুড়িতে বস্তা দিচ্ছে, তাতে দেখা যাচ্ছে আর একটু পর যদি এইভাবে স্রোত আসে তাতে এই বস্তা সম্পূর্ণ নামিয়ে যাবে। গরু ছাগল কোথায় থবো, কোথায় রাখবো তারও তো জায়গা নেই। আকাশের বৃষ্টি আর এভাবে পানি আসলে আর এভাবে কষ্ট করি কতদিন বসবাস করে এই এলাকার। সরকার যে আমাদের একটা সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা কিভাবে এইভাবে জীবনযাপন করি বাঁচতে পারি। তিস্তার পানিতে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল ডুবেছে। পানিতে তলিয়ে গেছে কৃষকের বাদাম, ভুট্টা, পাট সহ অন্যান্য ফসল। অনেকের ঘরবাড়িতেও উঠেছে পানি। মানুষের খুব কষ্ট হয়ে আইছে, পাকশাক করতে পারে না, গরু ছাগল ধরে যন্ত্রণা আইছে, বেড়াইতে পারে না। পানি আরো ঢোকে কিনে জানি না, কিন্তু পানি যেগুলো হয়েছে অনেক পানি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধে জিও ব্যাগ সহ বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা। এবং বন্যা পূর্বাভাস থেকে আমাদের সাধারণত 24 থেকে 48 ঘন্টার, অনেক সময় এক সপ্তাহেরও পূর্বাভাস দিয়ে থাকে। ওই রকম কোনো পূর্বাভাস বা অ্যালার্মিং যদি পেয়ে থাকি, আমরা জেলা উপজেলা প্রশাসনকে অবহিত করব এবং সেই সাথে আমাদের যে দুর্যোগ অধিদপ্তর রয়েছে তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। জেলা প্রশাসক জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এর মধ্যে আমরা গতকালই 220 মেট্রিক টন চাল আমরা বরাদ্দ করেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের নিকট। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে সদর উপজেলার বাহুকা, কাওয়াখোলা ও চৌহালি, শাহজাদপুর উপজেলায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। উজানের ঢলে কুড়িগ্রামের সব নদ নদীর পানি বাড়ছে। জেলার দুধকুমার নদের পানি বিপদসীমা ছাড়িয়েছে। তবে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচেই রয়েছে। পানি দ্রুত বাড়তে থাকায় বন্যা সহ যে কোনো পরিস্থিতির জন্য প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দারা। পিন্টু হাজং, ৭১। দর্শক, যেমনটি দেখছিলেন, লালমনিরহাটে পানি বেড়ে তিস্তার ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। বিষয় বিস্তারিত জানবো আমরা। জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, পানি বাড়ায় নিচু এলাকাগুলোর কি অবস্থা এখন, সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন এবং আগাম বন্যার শঙ্কা নিয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে। এবং আমরা যেমনটি দেখলাম যে নদী পাড়ের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে এরই মধ্যে, এ বিষয়ে নদী পাড়ের মানুষ কি বলছে? জি, তিস্তা পাড়ের লোকজন একটা আতঙ্কের মধ্যে বিরাজ করছে যে কখন বড় বন্যা প্রবেশ করে। কারণ গতকালকে বিপদসীমা অতিক্রম করার কারণে লালমনিরহাটের মহিষকচা, গোবর্ধন, কালমাটি সহ বেশ কয়েকটি অঞ্চলের নিম্ন অঞ্চলের যে বসতবাড়ি বিভিন্ন স্থানে তলিয়ে গেছে। এটি একটি রাস্তা। এই রাস্তার মধ্যে কোমর পানি, হাঁটু পানি এবং যে মানুষের যে বসতবাড়ি রয়েছে, বসতবাড়ি প্রায় তলিয়ে রয়েছে। আর যদি স্থানীয় যদি আমি লোকেশন কথা বলি যে আপনাদের এখানে কখন থেকে বন্যার পানি প্রবেশ করছে? গতকাল রাত থেকে হঠাৎ করে বন্যার পানি তুমুলভাবে প্রবেশ করায় আদিতমুড়ি উপজেলাধীন মহিষকুচা ইউনিয়নের প্রায় 9টি ওয়ার্ডের 7টি ওয়ার্ডেই আমাদের বন্যায় ডুবে গেছে। আমরা বন্যার পানির কারণে আমাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ থেকে শুরু করে আবাদি জমি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে আমাদের মন্ত্রী মহোদয় এবং এমপি মহোদয় এনারা আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। আমরা যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা চাই। মহিষকুচা ইউনিয়নবাসী থেকে শুরু করে লালমনিরহাট জেলা এবং অত্র রংপুর বিভাগের জেলাসমূহ আমাদের এই মহাপরিকল্পনা বাস্তবায়ন। স্থানীয় লোকজন কি অবস্থায় আছে, যে যারা পানিবন্দী আছে তারা খুব কষ্টে আছে। তারা এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই কষ্ট থেকে মুক্তি পাবে, এটা আমরা আশা। আমি আরেকজনের সঙ্গে যদি এখানে জানতে চাচ্ছি যে বন্যার্ত যে পরিবারগুলো আছে, এরা এখন কি অবস্থায় আছে? তারা এটা খুব দুর্বিষহ জীবনযাপন করতেছে। গতকাল থেকে এসে রান্না পর্যন্ত উঠাতে পারে নাই।
এবং শুকনো খাবার কিছু খেয়ে আছে এবং চুলায় পানি উঠেছে, খাটের উপর পানি উঠছে, কারণে রান্না করার মতো ব্যবস্থা নেই। এই অবস্থায় মানে এখন কি অবস্থা আপনাদের এলাকায়, কোন কোন নতুন নতুন এলাকায় ডুবেছে? আমরা খুব কষ্টে আছি বর্তমান। গোবরধান, বারোঘড়িয়া, কালমাটি, দক্ষিণ বালাপাড়া এগুলা পানির নিচে হয়ে গেছে। দেখেন না রোডের ওপর আমরা খাই আছি, রোডের ওপর 100 পানি। রান্না বান্নার কষ্ট, গরু ছাগল ধরে কষ্ট, হাঁস মুরগি ধরে কষ্ট, বেড়া করার কষ্ট। যে বন্যার পানিতে লালমনিরহাট জেলার প্রায় কয়েকটি নতুন নতুন এলাকা আরো প্লাবিত হওয়ার কারণে যে বিভিন্ন বসত বাড়িতে আমরা লক্ষ্য করেছি কোথাও হাঁটু পানি, কোমর পানি, অনেকে বসত বাড়ি ছেড়ে উন্নত আশ্রয় নিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে 48 ঘন্টা আরো তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরেকটি বন্যার একটা আশঙ্কা রয়েছে। তবে লালমনিরহাট জেলা তিস্তা পাড়াবাসীর একটি দাবি, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হলে তাদের যে এই যে প্রতি বছরে যে এই বন্যার ক্ষতি হয় তা থেকে তারা অনেকটা রক্ষা পাবে। এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। মিলন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিলন পাটোয়ারি। বর্ষা শুরুর আগেই ভাঙন শুরু হয়েছে ফরিদপুর সদরপুরের পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদে। এতে প্রায় 11 কিলোমিটার এলাকার সর্বস্ব হারাচ্ছে বহু পরিবার। তাদের অভিযোগ, প্রতিদিনই বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি নদীতে মিশে গেলেও নীরব প্রশাসন। এদিকে জেলার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হলেও কোনো জবাব আসেনি। মনিরুল ইসলাম টিটোর তথ্য ছবিতে প্রতিবেদন। প্রায় 1 মাস ধরে আড়িয়াল খাঁ নদ এবং পদ্মা নদীর ভাঙনে সদরপুর উপজেলার ঢেউখালী সহ কয়েকটি ইউনিয়নের অসংখ্য বসতবাড়ি ও ফসলি জমি নদীতে হারিয়ে গেছে। এরই মধ্যে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। হারিয়ে গেছে ঢেউখালী ইউনিয়নের কয়েকটি গ্রাম। এই মাটি কেটে নদীটাকে আরো নিয়ে আসতেছে। পদ্মায় তো খাচ্ছেই, কিন্তু তার চাইতে বড় খাচ্ছে এই মাটি খেকোরা। ফসলের জমি, হাজার হাজার বাড়ি ঘর, সমস্ত কিছু তো নদীর গর্ভে চলে যেতে আছে। আমরা খুব অসহায়ের মধ্যে আছি, একটু বান টান দিয়ে দিলে আমার একটু শান্তি হতো। এলাকার মানুষের অভিযোগ, প্রতিদিনই বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেঙে যাচ্ছে, কিন্তু ভাঙন রোধে ব্যবস্থা নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। কিছুদিন আগে আমরা আশা করছিলাম নিশ্চিত আমাদের বলছিল এইখানে নদী রক্ষা বাঁধ দিয়ে দিবে, কিন্তু পাই নাই। মনে করেন যে এই নদীটা মোটামুটি আরো 7-8 কিলোমিটার দূরে ছিল, এখন ভাঙতে ভাঙতে একেবারে মনে করেন আমাদের সরকার চলে আসছে। আর আমরা যে বসে আছে কালকে যে ভাঙছে, এরকম যদি 10 দিন ভাঙে তাহলে বিশ্বের বাজার ধরে যাবে। পাউবো কর্মকর্তা জানান, আপৎকালীন ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এখানে ভাঙনের যে ইন্টেন্সিটি এটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা যেভাবে ভাঙতেছে এখানে কাজের আরো প্রয়োজনীয়তা আছে। স্থায়ী প্রকল্প হিসেবে আমাদের সমীক্ষা আমরা সম্পাদন করেছি। তিনি আরো জানান, ওই এলাকার ভাঙন রোধে 2টি প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। শাকিলা শম্পা, 71। শেরপুরের শ্রীবর্দী উপজেলার রানী শিমুল ইউনিয়নের খাড়ামোড়া সীমান্ত এলাকায় 2 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়েছে। এ সময় বিজিবির বাধায় আবার তাদের ফেরত পাঠানো হয়। সোমবার সকালে ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হয়। এ সময় তাওয়াকুচা বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের আবার ভারতে ফেরত পাঠায়। বর্তমানে তারা ভারতীয় কাঁটাতারের বেড়া ও সীমান্ত পিলারের মাঝামাঝি শূন্য রেখায় অবস্থান করছেন। ব্যাংকে জমানো টাকা ও লভ্যাংশ ফেরত এবং ব্যাংক লেনদেন স্বাভাবিক করার দাবি জানিয়ে সোমবার চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকের আমানতকারীরা। তাদের অভিযোগ, আমানত তুলতে না পারায় তারা ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন। সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের কাছে স্মারকলিপিও দিয়েছেন আমানতকারীরা। জহিরুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। ব্যাংকে জমানো আমানত তুলতে না পারা ও প্রাপ্য লভ্যাংশ ফেরত না পাওয়ায় নিজেদের দুর্ভোগ ও দাবি দাওয়া তুলে ধরে ব্যানার, পোস্টার নিয়ে সমবেত হন 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের আমানতকারীরা। সোমবার বেলা 11টায়
চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন তারা। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে বিগত 2 বছরের লভ্যাংশের একটা বড় অংশ কেটে নেওয়ার অভিযোগ আমানতকারীদের। তারা জানান, এই হেয়ারকাট নীতিতে প্রায় 75 লক্ষ আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। 24 এবং 25 সালে আমরা টাকা রেখেছি, যে টাকার আমরা ট্যাক্স দিয়েছি, যে টাকার আমরা বেনিফিট দিয়ে গেছি, এখন সেই টাকাটার হেয়ার কাট করতে চাচ্ছে। কেন আমাদের টাকাগুলো দেওয়া হচ্ছে না? আমাদের মুনাফা কেন কর্তন করা হচ্ছে? আমরা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স করা ব্যাংকে টাকা রাখছি, আজকে এখানে আমরা রাস্তা ঘুরতে হচ্ছে। মাস পরে যে 1 লক্ষ টাকা পাওয়ার কথা সেটা আমরা স্কিম অনুযায়ী পাচ্ছি না। আমানতকারীরা জানান, ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় অর্থ মন্ত্রণালয় ও সরকারের সরাসরি হস্তক্ষেপ প্রত্যাশা করেন তারা। আমরা চাই এই হেয়ার কাট বাতিল করে লেনদেন স্বাভাবিক করবে, ওনারা আশ্বস্ত করেছে। পরবর্তীতে আমরা সারা বাংলাদেশে প্রতিটা জেলায়, প্রতিটা থানায় আমরা গণ আন্দোলন গড়ে তুলব। কিতাব আছে গোয়ালে নাই, সংসদের থেকে বলতেছে, ওরা কিতাব দেখে বলতেছে যে স্কিম অনুসারে টাকা দিচ্ছে, কিন্তু আসলে আমাদের কোনো টাকা দিচ্ছে না। মানববন্ধন শেষে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়া হয়। এতে স্বাভাবিক লেনদেন চালুর পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ এফডি, ডিপিএস ও এমটিডিআর এর টাকা আগের চুক্তি অনুযায়ী পরিশোধেরও দাবি জানানো হয়। পরে কোতোয়ালি মোড়ে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। পটুয়াখালীর কলাপাড়ায় আল আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা শাখা থেকে গ্রাহকদের কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার সকাল থেকে ব্যাংক ঘেরাও করেছেন কয়েকশো গ্রাহক। এদিকে ব্যাংকের স্থানীয় এজেন্ট জানিয়েছে, গ্রাহকদের তালিকা তৈরি হচ্ছে, প্রত্যেকের মূলধন ফিরিয়ে দেওয়া হবে। মিলন কর্মকার রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত 25 জুন থেকে ব্যাংকের ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফকে খুঁজে পাচ্ছে না ব্যাংকের ম্যানেজার। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। পরে গ্রাহকরা ব্যাংকে টাকা উত্তোলন করতে এসে দেখেন তাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সোমবার সকাল থেকে ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন প্রায় 2000 গ্রাহক। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আয়ুবের কাছে এলে তিনিও কোনো সমাধান করতে পারেননি। শুধু গ্রাহকের টাকাই নয়, ব্যাংকের মাদার অ্যাকাউন্টও শূন্য করে টাকা তুলে নেওয়া হয়েছে। সাকিব বলছে যে এই সাংবাদিক এই চক্রান্ত যারা করছে তাদের টাকা যেন তারা উঠাইয়ে নেয়, তাদের সাথে আমাদের বুঝপড়া আছে, আমরা তাদের টাকা দিতে পারবো না। মূল ব্রাঞ্চে গেছে, যাই অ্যাকাউন্ট চেক দিয়েছে, দেয় আমার ফিক্স কোনো ফিক্স হয় না। এবার আমি এখানে এই বলছি যে আমার টাকা দেন, আমার টাকা তো নাই, আমি কিভাবে টাকা দেবো? আমার অ্যাকাউন্টে টাকা আছে, এখানে আছে খালি ওদের 700 টাকা আছে, আর তাও নাই। এদিকে গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের নিজের অ্যাকাউন্টের খবর নিতে এলে এজেন্ট আয়ুবের ছেলে সাকিব তাদের সাথে দুর্ব্যবহার করেন এবং ব্যাংক থেকে চলে যেতে হুমকি দেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। আর ব্যাংকের এই শাখার এজেন্ট মুস্তাফিজুর রহমান আয়ুব জানান, কত টাকা নিয়ে ক্যাশিয়ার পালিয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। ব্রাঞ্চ ম্যানেজার আসে, ব্রাঞ্চের কর্তৃপক্ষ আসে, আল আরাফার কর্তৃপক্ষ আসে, তাদের দ্বারা আমি চেক দেওয়াইতেছি যে আসলে আরো কোনো লোক আছে কিনা। কিন্তু ব্যাংকে যে টাকা হয়েছে, ওই ডিপোজিট হয়েছে, অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে, সে টাকার কোনো সমস্যা হয় নাই। সমস্যা হয়েছে আমার মাদার অ্যাকাউন্টের টাকাটা খালি করে নিয়ে গেছে। এ নিয়ে নিখোঁজ ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বাবা জানান, গত বৃহস্পতিবার থেকে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়ভাবে একটা সমাধান আছে না, সামাজিকভাবে আমরা সবাইকে নিয়ে বসিয়া এখন আমরা কিভাবে সকল গ্রাহকের সন্তুষ্ট জবাব দিতে পারি, সন্তোষজনক খুশি করতে পারি, এটার চেষ্টা আমি করব। এই জন্য মাঝে মাঝে ব্যাংকে থাই। এলাকাবাসীর অভিযোগ, এই ঘটনার সাথে ব্যাংকের অপারেশন ম্যানেজার রাহাত এবং ব্যাংকের এজেন্টের লোকজন জড়িত রয়েছে। সঠিক তদন্ত করে টাকা উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে প্রশাসনের সহায়তা চান তারা। শাকিলা শম্পা, ৭১। ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে খুন করা হয় ফেনীর ফুলগাজীর তালবাড়িয়া গ্রামের গৃহবধূ কাজল আক্তারকে। পাশের বাড়ির মাদকাসক্ত আরিফুল ইসলাম একাই তাকে হত্যা করে পালিয়ে যায় বলে জানিয়েছে র্যাব। হত্যাকাণ্ডের 50 ঘণ্টার মধ্যেই সোমবার ভোরে আসামিকে ফুলগাজীর উত্তর ধর্মপুর এলাকা থেকে র্যাব গ্রেফতার করে।
সোমবার বেলা 12:30টায় ফেনী র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আসামি আরিফুল পেশায় অটো চালক ও মাদকাসক্ত। তিনি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। কিস্তির টাকা পরিশোধের জন্য ঘটনার দিন ভোরে আত্মীয় কাজল আক্তারের ঘরের টিন কেটে তিনি ভেতরে ঢোকেন। এক পর্যায়ে কাজলকে হাত পা বেঁধে হত্যা করে পালিয়ে যান আরিফ। র্যাব বলছে, হত্যার উদ্দেশ্যে নয়, মূলত টাকা লুটের উদ্দেশ্যে আরিফ কাজলের ঘরে প্রবেশ করেছিলেন। গত শুক্রবার রাতে টিন কেটে ঘরে ঢুকে কাজল আক্তারকে হত্যা করা হয়। এ ঘটনায় রবিবার রাতে কাজলের বাবা আব্দুর রশিদ পাটোয়ারি বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা করেন। ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সে ভিকটিমের গায়ে সজোরে মাথায় আঘাত করে এবং মেঝেতে পড়ে থাকা বটি দিয়ে সজোরে আঘাত করলে ভিকটিম তৎক্ষণাৎ মেঝেতে পড়ে যায় এবং পরবর্তীতে যখন লোকজনের সারা শব্দ শুনতে পায়, তখন এই আসামি আরিফ সে কৌশলে পেছনের দরজা দিয়ে সে পালিয়ে যায়। চাঁদপুরে কচুয়ায় শীত কেটে চুরির সময় বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার রাতে উপজেলার বেরকোটা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, রাতে দুর্বৃত্তরা বাড়ির দেয়ালে শীত কেটে ঘরে প্রবেশ করে। এ সময় ফাতেমা বেগমকে হত্যার পর তারা মালামাল নিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তরা পরিচিত হওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এরই মধ্যে হত্যায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে খাদিম মিয়া নামে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার কালীকচ্ছ বাজারে কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, রবিবার সন্ধ্যায় মোশাররফ মিয়া ধরন্তী গ্রামের আলাল ও আশিকের কাছে পাওনা টাকা ফেরত চান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর থেকে উভয় গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে রাতে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নরসিংদীতে মাধবদী সড়কের ময়লার স্তূপ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানায়, সোমবার সকালে নরসিংদী মদনপুর সড়কের মাধবদীর খরমদি এলাকা থেকে দিগন্ত নামের যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। এদিকে নিহতের স্বজনরা জানান, রবিবার বিকালে কারোর সাথে মোবাইলে কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। রাতে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে এসে তার মৃতদেহ শনাক্ত করেন স্বজনরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 জন শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার 3 লাখ পীর চারগাছ সড়কের মান্দারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কসবা থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, ইট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা 2 জন ঘটনাস্থলে নিহত হন। নিহত 2 জন হলেন সরাইল উপজেলার মাসুক মিয়া ও আরমান মিয়া। পরে চালক ও তার সহকারীকে এলাকার লোকজন হাসপাতালে ভর্তি করে। লক্ষ্মীপুরের রায়পুরে 4 হত্যাকাণ্ডে অভিযুক্ত অন্তর মজুমদার নিজের পরিচয় দিতেন অন্তর মিয়াজি নামে। প্রায় 1.5 বছর আগে এই ভুয়া পরিচয় দিয়ে ওই ভবন ভাড়া নেন তিনি। পরবর্তীতে নিহত শাহিনুর বেগমের সন্দেহ হলে বিষয়টি বাড়িওয়ালাকে জানান এবং অন্তরকে বাসা ছাড়তে বলা হয়। এলাকাবাসী বলছেন, ক্ষোভের জেরেই মা ও 3 মেয়েকে হত্যা করা হয়েছে। আতোয়ার মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। বহুতল ভবনের একটি ফ্ল্যাটে লেগে আছে মা ও 3 মেয়ের রক্তের দাগ। হত্যাকাণ্ডের 5 দিন পরও হত্যার কোনো সঠিক কারণ জানতে পারেনি পুলিশ। তবে এলাকার লোকজন জানান, প্রায় 1.5 বছর আগে অন্তর মজুমদার নিজের পরিচয় গোপন করে ওই ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নেয়। সে সময় তিনি অন্তর মিয়াজি নামে একটি জাতীয় পরিচয়পত্রও দেখান। পরে এক নারীকে স্ত্রী জানিয়ে সেখানে বসবাস শুরু করেন। 2 মাস পর নিহত শাহিনুর বেগমের সন্দেহ হলে বিষয়টি বাড়িওয়ালাকে জানায়। পরে অন্তরকে বাসা ছাড়তে বললে তিনি এলাকা ছাড়েন। মুসলমান হিসেবে এদিকে করছে
পরিচয় দিয়ে থাকছে। আমার মনে হয় যে অনন্ত মজুমদার তাকে তার স্ত্রীকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে এ হত্যার কিছু উদ্ঘাটন হবে। সাধারণত বাড়ি ভাড়া দিতে হইলে আপনার ভোটার আইডি কার্ড যে ভাড়াটিয়া ভাড়া নিবে তার তথ্য সরকারিভাবে এটা করা আছে। তখন তথ্যটা কি কারণে দেওয়া হয় নাই এটা আসলে আমাদের বোধগম্য না। ভবন মালিকের দাবি, শহরে নিয়মিত না থাকায় ভাড়াটিয়ার প্রকৃত পরিচয় জানতেন না। আমি চাই একটা ভালো পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সভায় সঠিক বিচার যেন হয় এটাই আমি আশা করি। পুলিশ বলছে হত্যার রহস্য উদ্ঘাটনে 5 সদস্যের তদন্ত দল কাজ করছে। নতুন একটি মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। বিগত সময়গুলোতে যদি বাড়িওয়ালারা সম্পূর্ণ ভাড়াটিয়ার পূর্ণাঙ্গ তথ্য রেখে দিত তাহলে আমাদের এই মামলার রহস্য উদ্ঘাটন করতে আরো সুবিধা হতো। তদন্তের স্বার্থে অনেক ইনফরমেশন সবসময় ডিসক্লোজ করা যায় না, এটা আমরা একটা কনক্লুসিভ জায়গায় পৌঁছলে তখন আপনাদের সমস্ত তথ্য প্রদান করা হবে। সচেতন নাগরিকদের মতে বাসা ভাড়া দেওয়ার আগে সঠিক পরিচয় যাচাই ও নিয়মিত তদারকি করলে ভবিষ্যতে এমন অপরাধ প্রতিরোধে সহায়ক হতে পারে। শাকিলা সিথি, ৭১। গত ২৪ ঘন্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে তাহমিদা নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। নতুন মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৪ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৭৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পিরোজপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই জেলায়। গেল ২৪ ঘন্টায় ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে চলতি মাসে ডেঙ্গুতে একজনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তরিকুল ইসলামের তথ্য, ছবিতে প্রতিবেদন। হঠাৎ করেই দেশে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, আর সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে। এই বিভাগের পিরোজপুর জেলায় একদিনেই ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে। বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। এমন পরিস্থিতিতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালুর দাবি ভুক্তভোগীদের। চিকিৎসার মান ভালো আছে, চিকিৎসা যা হয়েছে ভালোই আছে, কিন্তু জায়গা স্বল্পতার কারণে রোগ সম্পূর্ণ মেকআপ হয় না। বেড নাই, এটা তো আমরাই বলতে আছি যে বেড নাই, এর লেগে আমরা বেড পাই নাই। ডেঙ্গু, তারপর হামের রোগী, মানে তারপর আছে না ঠান্ডা, মানে এদিন আমরা আলাদা আলাদা থাকতে চাই। এটি ছড়াই দিচ্ছে না রোগ, এর জন্য তো আলাদা যাচ্ছি যে বেড জানি আলাদা হয়, বাচ্চারা থাকে আসতে শান্তি পাইব। ডেঙ্গু রোগীর মশায় যদি একটা কামড় দেয় আক্রান্ত তো আমাদের এটা জড়িত হতে পারে, তাই এটা আমাদের সাধারণ রোগীর জন্য এটা রিস্ক। জেলা সিভিল সার্জন জানিয়েছে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। রোগীদের পর্যবেক্ষণের জন্য বিশেষ মেডিকেল টিমও গঠন করা হয়েছে। আমাদের ১০০ শয্যা হাসপাতাল, কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে রোগী থাকে। তারপরে আমরা ছোট একটি ডেঙ্গু কর্নার করেছি এবং সেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের যে মেডিকেল টিম আছে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন এবং সাথে নার্স এবং ওয়ার্ড বয় এবং মেডিকেল অফিসার তারাও আছেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি ডেঙ্গু চিকিৎসা করে দেওয়ার জন্য। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে জেলাটিতে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। শান্ত ইসলাম, ৭১। যশোর ২৫০ শয্যার সদর হাসপাতালে ওষুধ সংকট তীব্র হয়েছে। রোগীরা জানান সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেও ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে। এতে গরিব অসহায় মানুষ ফিরছেন হতাশ হয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বরাদ্দ বাড়ানোর জন্য আবেদন করেও মেলেনি প্রতিকার। এস এম ফরহাদের তথ্য, ছবিতে প্রতিবেদন। শুধু যশোরই নয়, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা সহ আশেপাশের জেলার লাখো মানুষের চিকিৎসার অন্যতম ভরসা যশোর ২৫০ শয্যার সদর হাসপাতাল।
কিন্তু হাসপাতালটিতে প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন দরিদ্র ও অসহায় রোগীরা। সেবার মান খারাপ না, কিন্তু ওষুধের মান মোটেই নেই, ওষুধ দেওয়া হয় না। ওই দিক থেকে আমরা আর্থিক দিক থেকে একটু কষ্টেই আছি। যে আমরা সরকারি হসপিটাল আসবো, সরকারি সেবা পাবো, এখন সরকারি সেবার জায়গায় আমরা নিজেদের টাকায় কিনেই ওষুধ কিনে আমাদের সেবা নিজেদের করতে হচ্ছে। রোগীর স্বজনরা বলছেন প্রয়োজনীয় ওষুধের বড় অংশ কর্তৃপক্ষ সরবরাহ করছে না, যে কারণে প্রায় সব ওষুধ বাইরে থেকে কেনা লাগছে। ইনজেকশন কিংবা কোনো ওষুধ আমরা ভিতর থেকে পাই না, এগুলো আমাদের বাইরের থেকেই কেনা লাগে সমস্ত। গ্যাসের ট্যাবলেট আজ কয়েক মাস ধরেই নেই, শুধু এখন যেসব রোগী আসছে তাদের একটা করে প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে মন বোঝানো হচ্ছে। সীমিত একটা করে হয়তো বা একাগ্র একটা করে আমার ওষুধ দেয়, আর বাকিগুলো ওষুধ আমার বাড়ি থেকে কিনতে হয়। ওষুধ সংকটের কারণে প্রায়ই রোগী ও স্বজনদের ক্ষোভের মুখে পড়ছেন নার্সরা। আমাদের সব ওষুধ সাপ্লাই নাই, যেগুলো আছে আমরা দিই, আর যেগুলো নাই সেগুলো আপনাদেরকে বাইরে থেকে কিনে আনতে হবে। রোগীরা আমাদের অনেকেই ডিস্টার্ব করে, অনেকেই আমাদের সাথে গ্যাঞ্জাম করে যে কেন নাই কি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আউটডোর ও ইনডোর মিলিয়ে বছরে প্রায় ৬৫ কোটি টাকার ওষুধের চাহিদা থাকলেও বরাদ্দ মেলে মাত্র ৮ কোটি টাকার। বরাদ্দ বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও সাড়া মেলেনি। ইনডোর আউটডোর সব কিছু মিলে আমাকে যদি ৬৫ কোটি টাকার মতো দেওয়া হয়, তবে বিদ্যমান যে চাহিদাটা রয়েছে সেই চাহিদাটাকে সহনীয় পর্যায়ে একটা সাপোর্ট দেওয়া যায়, জনগণ তখন মোটামুটি ভাবে ওষুধ সহ অন্যান্য সামগ্রী পাবে। হাসপাতালটিতে প্রতিদিন প্রায় ৬৫০ রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে চিকিৎসা নেন ৩,০০০-এর বেশি মানুষ। কুড়িগ্রামে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ করে বেড়েছে লোডশেডিং। এতে জেলার মানুষ ভোগান্তিতে পড়েছেন। ফুটবল বিশ্বকাপ চলার সময় লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ হয়েছেন ক্রীড়াপ্রেমিকরা। প্রচণ্ড গরমে কুড়িগ্রাম শহরে গড়ে ৫ থেকে ৬ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। গ্রামগুলোর অবস্থা আরও করুণ, এতে অসহনীয় হয়ে উঠছে জীবনযাত্রা। বন্ধ রয়েছে এলাকার ছোট ছোট কলকারখানার উৎপাদন। নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে কুড়িগ্রামে বিদ্যুতের চাহিদা ১০ থেকে ১২ মেগাওয়াট, অথচ বিদ্যুৎ সরবরাহ হচ্ছে ৭ মেগাওয়াট। রাত্রের বেলা যেভাবে বিদ্যুৎ যাচ্ছে, এই আধা ঘন্টা মানে বিদ্যুৎ থাকতেছে, 3 ঘন্টা টানা থাকতেছে না। সারাদিন কাজ করার পরে একটু ঘুমাবো, সেই ঘুমের জায়গাতে কতবার কারেন্ট যায়, ঘুমাইতেও পারি না। সিরাজগঞ্জের এনায়েতপুর মণ্ডলপাড়া থেকে শাহজাদপুরের আহমেদপুর পর্যন্ত ২৯ কিলোমিটার মাটির সড়কে খানাখন্দের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সামান্য বৃষ্টিতেই এ সড়ক একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ অবস্থায় প্রক্রিয়াধীন রাস্তাটি দ্রুত মহাসড়কে রূপান্তর করার দাবি এই পথে চলাচলকারীদের। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত প্রায় ৬ বছর আগে ১৩৫ কোটি টাকায় যমুনা ও হুরাসাগর নদীর তীরবর্তী শাহজাদপুরের পাঁচিল থেকে আহমেদপুর পর্যন্ত ২১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে রাস্তা নির্মাণ করা হয়। এছাড়া মোনাকোষা থেকে এনায়েতপুর মণ্ডলপাড়া পুরাতন সড়ক ৮ কিলোমিটার মাটির নতুন রাস্তা নির্মাণের কাজ অনেকটাই শেষ হয়েছে। তবে এর মধ্যেই সৈয়দপুর, পাঁচিল, রূপসী, খোকসাবাড়ি সহ বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হওয়ায় পুরো ২৯ কিলোমিটার রাস্তা এখন চরম দুর্ভোগে পরিণত হয়েছে। তাই তীব্র ক্ষোভ জানান এলাকাবাসী। পাঁচিল থেকে আমাদের এই এনায়েতপুর মণ্ডলপাড়া পর্যন্ত রোডটা ভাঙ্গা, এখানে আমরা ভ্যান রিক্সা দিয়ে চলাচল করি, আমাদের খুব অসুবিধা হয়। রাস্তাঘাটের কারণে প্রশাসনও আমাদের সেবা দিতে পারতেছে না। ভ্যান চলতে পারে না, রিক্সা চলতে পারে না, ট্রাক চলতে পারে না, বাস চলতে পারে না, এবং পাশে বড় একটা হাসপাতাল, এদিক দিয়ে অনেক সমস্যা। রাস্তাটিতে এখন কোনো যানবাহন চলতে চায় না। বৃষ্টি হলে কাদা পানিতে পায়ে হেঁটেও যাতায়াত করা যায় না। রাস্তা জুড়ে গর্তের কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। তাই সড়কটি জরুরি ভিত্তিতে পাকা করার দাবি এলাকাবাসীর। রাস্তায় যে পরিমাণ ধুলা বা বৃষ্টি দিনে যে পরিমাণ কাদার জন্য একেতে গাড়ি নিয়ে যাওয়া যায় না, ধুলার জন্য যারা এখানে দোকানপাটে যারা লোকজন আছে তাদেরকে রাত্রে গেলে বাসায় গেলে কেউ চিনতে পারে না, এত পরিমাণ ধুলা। এনায়েতপুর হাট বৃহত্তম হাট, এখানে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া না আসলে আমাদের ব্যবসা বাণিজ্য আলাদা অনেক ক্ষতি হয়ে যায়। সিরাজগঞ্জের সায়দাবাদ, এনায়েতপুর ও কৈজুরি থেকে বেড়া পর্যন্ত মাটির বাঁধটি যুক্ত করে পাবনা পর্যন্ত 3টি সড়কে সমন্বয় করে ৮৮ কিলোমিটার মহাসড়ক নির্মাণের প্রস্তুতি চলছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমরা এখানে নতুন করে রাস্তা নির্মাণ করব, এই রাস্তাটা নির্মাণ করলে ওই অত্র এলাকার মানুষজনের অনেক সুবিধা হবে। এই জন্য প্রকল্প প্রস্তুত করা হয়েছে বলে আমরা পাঠিয়ে দিব। এটা যত দ্রুত সম্ভব এটা যদি অনুমোদন হয় তখন আমাদের কাজ করলে সাধারণ মানুষ উপকার পাবে।
তিনটি সড়ক যুক্ত করতে ১,৭৫৫ কোটি টাকা ও ৩৫০ কোটি টাকার প্রকল্পের আওতায় বেড়ার হুরাসাগর নদীতে ৯০০ মিটার সেতু নির্মাণ করবে সড়ক বিভাগ। আল ইমরান, ৭১। নরসিংদীর রায়পুরার সরকারি আদিবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে দুর্নীতি অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করার পর আবারও পুনর্বহাল করায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষক ও এলাকাবাসী। তবে অভিযুক্ত অধ্যক্ষ বলছে তদন্তে নির্দোষ প্রমাণ হওয়ায় তাকে বহাল করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর শিক্ষক এলাকাবাসী বলছে অধ্যক্ষের বিরুদ্ধে ৯টি অভিযোগের মধ্যে 4টি প্রমাণিত হয়েছে। মোবারক হোসেনের তথ্য ও ছবিতে রিপোর্ট। নরসিংদীর রায়পুরার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন মিয়া দায়িত্ব নেন ২০০৫ সালে। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়, এফডিআর এর লভ্যাংশ আত্মসাৎ এবং নারী শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে ১.৫ বছর পর শিক্ষা মন্ত্রণালয় তাকে আবারও শপথে বহাল করে। আমরা যে সময় চাকরিতে বরখাস্ত ছিলাম এইটার সময় টাকা নেছে, সরকারিকরণের কথা বলে যে সরকারিকরণ হবে, তোমাদের টাকা দাও, নাহলে সরকারিকরণ ফাইল পাঠানো যাবে না। ব্যবহার দিক থেকে আমরা অনেক সময় অনেক দুর্ব্যবহার শিকার হয়েছি। কথাগুলো আমাদের নারীদের বিপক্ষে, অনুকূলে না গিয়ে প্রতিকূলে গিয়েছে, সেরকম মানে মুখ দিয়ে অনেক সময় অনেক কথা চলে আসে যেটা নাকি একটা শিক্ষক সুলভ আচরণ হতে পারে না। প্রতিষ্ঠান সরকারিকরণের নিয়ম হচ্ছে ডিড অফ গিফট। ডিড অফ গিফটে সব সরকারকে বুঝাই দিতে হয়, কিন্তু উনি একটা অ্যাকাউন্ট প্রায় ২৪ লক্ষ টাকা ছিল, এটা উনি হাইড করেছে। তারা এখান থেকে অপসারণ করে একদম নতুন ভালো প্রিন্সিপাল এখানে নিয়োগ দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাই। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষের নেতৃত্বে তদন্তে 4টি অভিযোগ প্রমাণিত হলেও শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে তাকে পুনর্বহাল করা হয়। বর্তমানে জনরোষের কারণে তিনি ক্যাম্পাসে যেতে পারছেন না। অধ্যক্ষের দাবি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং তারা যে মিথ্যা বারবার অপপ্রচার চালাচ্ছে, এই মিথ্যা অপপ্রচারগুলি বন্ধ করে তাদের বিরুদ্ধে যারা এই সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, এই আশা আমি কামনা করি। চলমান টানাপোড়েনে শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এটি যাতে সুন্দরভাবে চলে সেই বিষয়ে জেলা প্রশাসন কাজ করছে এবং যেহেতু এই বিষয়টি আমরা অবগত হয়েছি, এটি কিভাবে সুন্দরভাবে এটি সমাধান করা যায় এবং এটি সুষ্ঠুভাবে একটি বিদ্যালয় যাতে পরিচালিত হয় সেই বিষয়ে জেলা প্রশাসন ব্যবস্থা নেবে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর। আল ইমরান, ৭১। শেষ হলো একটি অধ্যায়ের। প্রয়াত হলেন ২১শে পদকে ভূষিত বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ৯১ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে সকাল ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাপেট টিভি চিত্রকলার গুণী এই শিল্পী। মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ টেলিভিশন ভবনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ মিনারে শ্রদ্ধা সকাল ১১টায়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হবে বনানী কবরস্থানে। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। আক্ষেপ সেরকম নেই আমার, তার কারণ হলো আক্ষেপ নিয়ে বেশি দূর চলা যায় না। জীবন নিয়ে তার কোনো আক্ষেপ ছিল না। আক্ষেপ না রেখেই বিদায় নিলেন শিল্পী মুস্তফা মনোয়ার। ৫২ থেকে ৭১ শহীদ মিনারের লাল বৃত্ত থেকে বাংলাদেশ টেলিভিশনের স্টুডিও, পাপেট থেকে চিত্রকলা, দেশের সব শিল্প, সব নন্দনের উৎসভূমি ছিলেন শিল্পী মুস্তফা মনোয়ার। আমি তার প্রথম ছাত্রদের একজন। চারুকলায় আর্ট কলেজে, তখনকার আর্ট কলেজে তিনি আমার শিক্ষক ছিলেন। এটা একটা অভাবনীয় দিক ছিল। পাপেট শো এই করতেন, পাপেট নির্মাণ, সেগুলাকে তার স্টোরি তৈরি করা, এইসব ছিল। আজকে যে শহীদ মিনার দেখি, শহীদ মিনারের পেছনে যে লাল সূর্যটা, এটা মুস্তফা মনোয়ারের করা। এই কারণে করা যে শহীদ মিনারের যে অবয়বটা, এটা পিছনে কিছু না হলে যেন হারিয়ে যায়। ১৯৭১-এর ২৩শে মার্চ বিটিভির কর্মকর্তারা একসঙ্গে মিলে পাকিস্তানকে অস্বীকার করেছিলেন যে আমরা ওই দিন ২৩শে মার্চ পাকিস্তান দিবস, ওই দিন আমরা পতাকা দেখাবো না। এটা হয়তো কিছুই না, কিন্তু একটা অদ্ভুত ধরনের প্রতিবাদ। শিল্পাচার্যের সাথে যারা জড়িত ছিল,
যারা তাহাকে সহযোগিতা করছে তার অন্যতম মোস্তফা মনোয়ার। মৃত্যুর প্রায় 7 মাস আগে গেল নভেম্বরে ৭১-এর ক্যামেরায় শুনিয়েছিলেন প্রিয় বাবা গোলাম মুস্তফার কবিতা। আমরা নতুন আমরা করি নিখিল বন নন্দনে, অষ্টেরাঙা হাজে রেখা জীবন জাগে স্পন্দনে। আজ সব স্তব্ধ হলো। সোমবার রাতে তিনি ঘুমাবেন হাসপাতালের হিমঘরে। লাস্টে দেখি নিউমোনিয়া হয়েছিল, বেসিক্যালি ওটা থেকে ওটার পরের সাইড এফেক্ট থেকেই উনি মানে ইন্তেকাল করে আর কি। অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন, লাস্ট বেসিক্যালি 4-5 বছর থেকেই হসপিটাল আসা যাওয়া। হ্যাঁ, 3বার আইসিইউতেও ছিল, আর 2বার ওখান থেকে ফিরে এসেছি, কিন্তু এবার আসতে পারলেন না। আগামীকাল সকাল 9টার সময় বিটিভিতে নেওয়া হবে একটা জানাজার জন্য। তারপরে 11:30টার মধ্যে আমরা শহীদ মিনারে আসব এবং জানাজা বাদা জোহর বিশ্ববিদ্যালয় মস্কে হবে এবং তারপরে আমরা বনানী কবরস্থানে ওনার দাফন করব। অনন্ত লোকে বিদায় শিল্পী মোস্তফা মনোয়ার। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় 1 যুগ ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন তরুণ মেরাজ আলী। পরিবারের দাবি, একসময় তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। মাথায় গুরুতর আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এখন অভাবের কারণে উন্নত চিকিৎসা করাতে না পেরে শিকলই বেঁধে রাখতে হচ্ছে তাকে। রায়হান আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। শিকলে বাঁধা 2টি হাত, থেমে গেছে 2 চোখের স্বপ্ন। তারুণ্যে ভরা জীবন এখন শিকলে বন্দী। সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের নান্দা গ্রামে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন মেরাজ আলী নামে এক তরুণ। পরিবারের লোকজন জানান, প্রায় 1 যুগ আগে 9ম শ্রেণীর শিক্ষার্থী মেরাজ হঠাৎ একদিন নিখোঁজ হন। পরে মোহনপুর রেলওয়ে স্টেশনের পাশে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন। মেরাজের দিনমজুর বাবা বয়সের ভারে কাজ করতে পারেন না। পরিবারের সম্বল সবই গেছে মেরাজের চিকিৎসায়। বহু চিকিৎসা হইলাম, হলে আবার অর্থ শেষ। মানুষ এত মারা ছেড়ে দিলি, কাজে বেঁধে। তবে মানসিকভাবে অসুস্থ হলেও মেরাজ এখনো লিখতে পারেন। সুযোগ পেলেই কাগজ কলমে নিজের মনের কথা তুলে ধরেন। এলাকার লোকজন বলেন, মেধাবী ছাত্র মেরাজ উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ পেলে তার অবস্থার উন্নতি হতে পারে। বেশি সময় হলো সে শিকলে বন্দি আছে। এক সময় খুবই ভালো ছাত্র ছিল, চিকিৎসা পাইতেছে না। তাকে একটু চিকিৎসা করলে দেখালে মনে হয় একটু ভালো হইতো। মাঝে মাঝে ভালোই কথা কয়, মাঝে মাঝে আবার পাগলামি শুরু হয়ে যাবে। এ বিষয়ে চিকিৎসা সহায়তার আশ্বাস দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তারা। চিকিৎসার জন্য পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা দেব ইনশাআল্লাহ। মেরাজকে সুস্থ জীবনে ফেরাতে সরকার এবং সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তার পরিবার সহ এলাকাবাসী। নূর তাজমিন নীর, ৭১। আনন্দ বিনোদনের মাধ্যমে শিশুদের বাস্তবমুখী শিক্ষাদানের লক্ষ্যে জয়পুরহাটে ফুল, ফল ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট প্রফেসর পাড়া এলাকার হাজি মাদ্রাসা সড়কে শিশু বিকাশ প্রাক প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করে বিদ্যালয় কমিটি। এ উপলক্ষে আলোচনা সভায় শিশু বিকাশের পরিচালক মশিউর রহমান পল্টনের সভাপতিত্বে বক্তৃতা করেন জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান সহ অনেকে। বক্তারা বলেন, সহজ ও আকর্ষণীয় পদ্ধতিতে পাঠদান করা হলে শিশুদের মানসিক চাপ কমবে এবং তারা বিদ্যালয়মুখী হবে। চলছে দেশ চোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।